কোনোদিনও বিজেপি করিনি। আমরা বিজেপি করিনি তো বলছি, আমরা স্বীকার করছি আমরা বিজেপি করিনি। আমি কোনো ফুটেজ কোনো কিছু থাকবে তো সেগুলো তো দেখাতে হবে সমাজের কাছে, বলে দিলে হবে না তো। হলদিয়া উৎসব মানে হলদিয়া মেলা মানে কেন, হলদিয়ার কাছে একটা গর্ব হলদিয়া উৎসব, আমাদের এখানে হলদিয়া উৎসব হবে, এটা কনফার্ম। আর আপনি সুধাংশুবাবু বলুন আমাদের সঙ্গেই আছেন, দেববাবু বলুন আমাদের সঙ্গেই আছেন, মিলনবাবু বলুন আমাদের সঙ্গে আছে, আইজেলবাবুর সঙ্গে আছে, পল্টুদাও সঙ্গে আছে। একটা কথাকে আমি কাউন্টার করবো যে আপনি বলেছেন গরিব মানুষদের পাশে থাকি, আমি কোনোদিনও গরিব মানুষদের পাশে থাকি না। দাদা মারা গেছিল 2000 সালে, আমি ডেথ সার্টিফিকেট পাইনি, ঘুরেছি, অনেক কষ্ট ছিল, দুঃখ ছিল, সেই সূত্রপাতে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসটা করতাম। আমি বিজেপিতে যাব, আমি সেখানে বলেছিলাম যে দাদা আপনাকে আমরা নেতা হিসেবে ভাবতাম, আমরা সঙ্গে চলতাম। বিশেষ করে আমি তো এখন আপনাকে ছাড়তে পারবো না, আমি আপনার সঙ্গে যাবো কেন, আমি একটা মুসলিম ছেলে, যদি আপনাকে আমি ছেড়ে দিই এরা আমাকে, আপনিও আমাকে বেঈমান বলবেন আর সমাজ আমাকে বেঈমান বলবে। আমি জানি না সমাজ বিরোধী কারা বলছে, মানে যারা বলছে তারা 2021-এ আমাকে বন্ধু নিয়ে কাঁধে হাত দিয়ে তারা তাদের ভোট প্রক্রিয়াটা পার করেছিল। আপনিও জানি আমিও জানি যে এবারে বাংলায় সরকার আবার মা মাটি মানুষের সরকার আসছে। লোকে তাকে সমাজ বিরোধী বলে অভিহিত করে, আবার কিছু মানুষ আছে যাদের কাছে তিনি দেবতার সমান। সেই রকম একজন মানুষ যাকে নিয়ে এই মুহূর্তে হলদিয়ার রাজনীতিতে একটা আলোড়ন তৈরি হয়েছে, কখনো তাকে সমাজবিরোধী এ তকমা শুনতে হলেও তিনি কিন্তু বিভিন্ন সময়ে গরিব মানুষের ত্রাতা হয়ে উঠেছেন হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে। আমাদের সঙ্গে রয়েছেন আরমান শেখ আরমান, যিনি আরমান ভোলা নামে পরিচিত। তার কথা আমরা শুনে নিই। তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, সে বিষয়ে তার সঙ্গে কিছু কথা বলি। আরমান, হলদিয়া টাইমসে আপনাকে স্বাগত। আপনি সমাজ বিরোধী হিসেবে মানুষ আপনাকে বলছে যে আপনি সমাজ বিরোধী, তাকে তৃণমূল কংগ্রেস দলে নিয়েছে। এ বিষয়ে আপনার অভিমত? না না, আমি জানি না সমাজ বিরোধী কারা বলছে, মানে যারা বলছে তারা 2021-এ আমাকে বন্ধু নিয়ে কাঁধে হাত দিয়ে তারা তাদের ভোট প্রক্রিয়াটা পার করেছিল। পার্টিটার নাম বিজেপি। আমি তৃণমূলটা করি 2003 সাল থেকে, মানে 3 সাল থেকে 2003 থেকে দিদি ফার্স্ট আমাদের রানীচক গভর্নমেন্ট কলেজের মাঠে আসে। দাদা দাদা আমার থেকে অনেক বড়, তোমরা ওই মাঠটায় খেলতে দাদা, তোমরা জানো সেই দিনটা তোমাদের মনে আছে। তো আমরা সেই দিন থেকে তৃণমূল কংগ্রেসটা করি। কেন, সিপিএমের যে শ্রমিক শাসন ছিল হলদিয়া ইন্ডাস্ট্রি জোনে, মানে হলদিয়া ইন্ডাস্ট্রি জোনকে সবাই জানে যে এটা বিরোধী সিট, মানে সবসময় গভর্নমেন্টের বিরুদ্ধে গেছে। বাট লক্ষণ শেঠ জিতেছিলেন, কংগ্রেসেরও আমাদের এমপি জিতেছিলেন, তুষারবাবুও জিতেছিলেন। এই সিটটা এরকমই হয়। আমরা কিন্তু সিপিএম থেকে তখন বঞ্চিত ছিলাম, ডিপ্রায় ছিলাম। আমার বাবা মারা গেছিলো, দাদা মারা গেছিলো 2000 সালে, আমি ডেথ সার্টিফিকেট পাইনি, ঘুরেছি, এবং অনেক কষ্ট ছিল, দুঃখ ছিল, সেই সূত্রপাতে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসটা করতাম। আমাদের যিনি বিজেপির ক্যান্ডিডেট বিধানসভার প্রার্থী প্রদীপ বিজলি মহাশয় বলেছে যে আমরা কোনোদিনও বিজেপি করিনি। আমরা বিজেপি করিনি তো বলছি, আমরা স্বীকার করছি আমরা বিজেপি করিনি। আমি সিপিএমটা ছোটোবেলায় শুনেছি, আমাদের এখানে লিডার ছিল প্রদীপ খিলা, বিশ্বনাথ দাসমৌরি, ওদের সঙ্গে আমরা ঝান্ডাটা ধরা 2000 সাল থেকে করেছি। আমরা সিপিএমের পরে যে তৃণমূলে ছিলাম, আমরা লড়াই করেছি। আমি আসছি, ওই প্রসঙ্গে আসছি যে এই যে সমাজ বিরোধী তকমা, এর পেছনে নিশ্চয়ই সাধারণ মানুষ বলছে, মানে নিশ্চয়ই কিছু না কিছু বিজেপি লোকেরা বলছে এগুলো। বিজেপির লোকেরা বলছে, আপনি বলছেন। আচ্ছা, আপনি ধরুন যে সমাজ বিরোধী এই তকমাটাকে যেমন আপনার রাখা হচ্ছে, আবার এটাও তো সাধারণ মানুষ বা আমরাও দেখেছি যে হলদিয়া সাব ডিভিশন হসপিটাল, এই হসপিটালে মুমূর্ষু রোগী, অ্যাক্সিডেন্টে বিভিন্ন রোগ, মানে যাদের দুর্ঘটনাগ্রস্ত যে সমস্ত রোগী, তাদের পরিষেবা দেওয়ার জন্য দলমত নির্বিশেষে আপনি এসে দাঁড়িয়ে যান। মানে এটা একেবারে একটা মানে মানুষের মধ্যে একটা কথা তৈরি হয়েছে, হলদিয়া হসপিটালে মুমূর্ষু রুগী বা অ্যাক্সিডেন্টের রুগী আসা মানেই আরমান ভোলা ওখানে আছে। তো এটা কিভাবে, এটা রেগুলার মোডে পারেন কিভাবে? না পারেন মানে আপনাকে সেই আঘাতটা পেতে হবে। আমি আঘাতটা পেয়েছিলাম। আমার দাদা 2005 সালে বাইক অ্যাক্সিডেন্ট করে 2000 সালে মারা যায়। আমি কোনো পার্টি লিডারের কাছে কোনো সাহায্য পাইনি। বাইক অ্যাক্সিডেন্ট করেছিল স্পিলিং রোডে। আমি পেশেন্ট কলকাতায় নিয়ে যাই, কলকাতায় মারা যায়। আমি আমার মানে জেলার কোনো নেতার কোনো সাহায্য পাইনি। তা আমার দাদার ওখানে পোস্টমর্টম হয়েছিল, আমরা নিয়ে এসেছিলাম। তো আমরা সেই থেকে একটা জিনিস আমি অঙ্গে ছিলাম যে মানুষ অসহায় কখন হয়, যখন তার নিজের কেউ মেডিকেলি মানে ভর্তি হয়।
তা আমি তখন, আমার কাছে এত টাকাও ছিল না যে আমি নার্সিংহোমে রেখে ট্রিটমেন্ট করব। আমি একটা প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করেছিলাম, মারা যায় 24 ঘন্টা পরে। আমরা সেই কষ্ট থেকে, আমি বা আমারও আর এক দুটো বন্ধু বান্ধব ছিল যারা আজকে নেই, পৃথিবীতে চলে গেছে, বিশ্বনাথ দাস, তপন শর্মা বলে, আমরা এই 2-3 জন বন্ধু মিলে আমরা হসপিটালের সামনেই গিয়ে বসতাম প্রত্যেক দিন। মানে তখন তো আমরা মানে পার্টিগত কোনো ব্যাপার ছিল না, আমাদের নিজের আবেগ নিয়ে আমরা বসতাম যে মানুষ যদি কোনো আসে, কোনো হেল্প হয়, তখন আমাদের হলদিয়া হসপিটালে একটাই অ্যাম্বুলেন্স চলতো, পাল মেডিকেল বলে। তা আমরা সেই লোকগুলোকে কথা বলে তাদেরকে কম পয়সায় পাঠানো, মানুষের সাহায্য করা, ব্লাড দেওয়া, কারো কাছে ব্লাড খুঁজে নিয়ে এসে দেওয়া, এগুলো আমরা করতাম। করতাম কেন? যেন আমরা এই কষ্ট পেয়েছি যেন কেউ না পায়। তাদের আগে কোনো এমপি ছিল না, এবারে এমপি 24 সালে পেয়েছে। আর ফার্স্ট তাপসীদি লোকাল মেয়ে, সে জিতেছিল, বিজেপির ক্যান্ডিডেট হয়েছিল, সে জিতেছে। নাহলে আমরা তো সিপিএমটাকেই দেখেছি এখানে হলদিয়ার 30% ভোট সিপিএমের এখনও আছে। মানে তারা কঠোর, বাট তারা মানে নিজেরটাই বোঝে, নিজেরটা মানে কি, তারা হলদিয়ারটাই বোঝে, হলদিয়ার মেয়েকেই ভোট দিয়েছে, মানে এরকমই। বাট আমরাও সেটা ভাবতাম যে আমরা সবসময় চাইতাম যে হলদিয়ার লোকাল ক্যান্ডিডেট হোক, লোকাল এমএলএ জিতুক, ঠিক আছে, সেই জন্য মধুরিমা মোদী দলের ক্যান্ডিডেট হেরেছে, মানে সবাই এরকমই মনোক্ষুণ্ণ ছিল। কিন্তু তারপরে 2017 সালের বাই ইলেকশন, 2016 সালের বাই ইলেকশন বললে চলে, মানে দিবেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী এখান থেকে নন্দীগ্রামে চলে যাওয়ার পরে যে বাই ইলেকশন হয়, সেই বাই ইলেকশনে তাপসী মণ্ডল 16 সালে জিতেছিল 23,000 ভোটে। বাই ইলেকশন 6 মাস পরে হয়, 1,07,000 হলদিয়া বিধানসভা লিড দেয়। দাদা আমরা, মিডিয়া ছিল, সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হয়েছে, আমরা কি সন্ত্রাস করেছি হলদিয়ার বুকে, কোনো ফুটেজ কোনো কিছু থাকবে তো সেগুলো তো দেখাতে হবে সমাজের কাছে, বলে দিল না তো। কালকে প্রদীপবাবু বলে দিল যে ও কি সমাজের কোনো উপকারে এসছে না সমাজের কোনো কাজে আসে। আমি কি কাজে আসি না আসি আমি কাউকে বলবো না। আপনার একটা কথাকে আমি কাউন্টার করবো যে আপনি বলেছেন গরিব মানুষদের পাশে থাকি, আমি কোনোদিনও গরিব মানুষদের পাশে থাকি না, আমার বাড়ির পাশের লোকেদের পাশে থাকি। হলদিয়া বিধানসভা, হলদিয়ার আশেপাশে প্রত্যেকটা মানুষ আমার পরিবারের একজনের মতো, কেন আমি ছোটোবেলা দিয়ে কষ্ট দেখেছি। তাই আমি চাই যে লোকের কাছে যদি তুমি পকেটে টাকা থাকে, পাশে তুমি থাকো, সে তোমাকে একদিন, তুমি যদি কষ্ট থাকো সে তোমার পাশে থাকবে। আমরা সেই চিন্তাভাবনায় চলি। আমি কোনোদিনও তৃণমূলের কোনো লিডার ছিলাম না, আমি সারা জীবন কর্মী ছিলাম। আমি 2021-এ বিজেপি প্রকাশ্যে করেছি, তার আমাদের অনেক সোশ্যাল মিডিয়া খুঁজলে এখনও দেখবেন আমি র্যালি করছি, ঝান্ডা বইছি, সব করেছি। বিজেপি তো ছিলাম না, আমরা অনুগামী ছিলাম, আমরা রাজ্য জুড়ে অনুগামী করেছি, সেই সূত্রে আমরা বিজেপিটা করেছি। বিজেপি করার আগে আমাকে শুভেন্দু অধিকারী 2020 জয়েন করার আগে আমাকে সরাসরি জিজ্ঞেস করেছিল যে তুই কী পার্টি করবি, আমি বিজেপিতে যাব। আমি সেখানে বলেছিলাম যে দাদা আপনাকে আমরা নেতা হিসেবে ভাবতাম, আমরা সঙ্গে চলতাম। বিশেষ করে আমি তো এখন আপনাকে ছাড়তে পারবো না, আমি আপনার সঙ্গে যাবো, কেন আমি একটা মুসলিম ছেলে, যদি আপনাকে আমি ছেড়ে দিই এরা আমাকে, আপনিও আমাকে বেঈমান বলবেন আর সমাজও আমাকে বেঈমান বলবে। যেমন আরেকটা যেটা বিষয়, যে প্রদীপ বিজলি গতকালই বলেছেন যে আহ, আপনারা রিগিং করে ভোটে জেতাতেন বুথে, এবং আহ, এবারে যদি রিগিং করতে আসেন তাহলে জনগণ পেদিয়ে বৃন্দাবন দেখাবে। মানে প্রদীপবাবুর দু একটা কথায় কাউন্টার, কালকেও আপনার এই কথাটা যেরকম বললেন, কালকেও আমি এটা কোনো একটা সোশ্যাল মিডিয়া দেখছি যে উনি বলেছেন, এই কথাটা বারবার বলেছেন যে ও কোনোদিনও বিজেপি করেনি, ও হলদিয়ার জন্য কিছু করেনি, ও হলদিয়াতে গুছাতে এসছে। আমি, আমার অপরাধ যে আমি টিএমই করতে করতে আমি বিজেপিটাকে সমর্থন করেছি, কোনো একজন ব্যক্তির হয়ে খেটেছি। আমি বলছি তো আমি বিজেপি করিনি, আমি প্রথম থেকে সিপিএম 2-3 বছর করেছি, তারপর থেকে আমি টিএমসিটাই করেছি। আমার ঘর বাপসি হয়েছে, আমাকে উনি এত কথা বলছেন। আমি ওনাকে একটা কথা বলবো যে উনিও কি করতেন, ওনাকে হলদিয়ার মানুষ যদি কিছু লোক না জেনে থাকে, তাদের আপনাদের মধ্যে বলছি, আপনি খবর নেবেন, সিনিয়র লোকেদের কাছে আপনারা জানবেন যে উনি সিপিএমটা করতেন। উনি লক্ষণবাবুর সঙ্গে কলকাতায় এমএলএ হোস্টেলে থাকতেন, উনি সেই সূত্রে লক্ষণবাবুর এইখানে গাড়ি চালাতেন, ঘুরতেন। আপনি বিজেপি প্রার্থীর কথা বলছেন, আমি বিজেপি প্রার্থী ধরেই নিলাম যে খারাপ। না খারাপ বলছি না তো, কে বলছে খারাপ? আমি বলছি আমি আপনার খারাপ কথা বলছি অনুযায়ী না, তার নেগেটিভগুলো আছে, আমি ধরছি। উনি আমার কিন্তু নেগেটিভটা বলেছেন, আমি ওনার নেগেটিভটা বলিনি কোথাও, সোশ্যাল মিডিয়ায় উনি বলেছেন, আপনাদের সামনেও বলেছেন, আদার্সও বলেছেন যে হলদিয়ার জন্য কিছু করেনি, লুটতে এসছে। আর আমাকে বলছে যে হলদিয়ার লোকরা আমাকে পেটিয়ে লাল করে দিবে। উনি হলদিয়ায় কী উন্নয়ন করেছেন, হলদিয়ার মানুষের পাশে কীভাবে থেকেছেন, সেটা হলদিয়ার মানুষরা জানেন, হলদিয়ার বন্দরের কন্ট্রাক্টররাও জানেন। আরও মানে যে মানে কষ্টের কথা যদি ওনাকে বলতে হয় যে উনি যে কি ক্ষতি করেছেন, আমরা হলদিয়ার মানুষ ওনাকে বোঝাবে 23 তারিখের ভোটে। হলদিয়াতে যে বস্তি উচ্ছেদ হয়েছে কার দ্বারা? 10 বছর তৃণমূল সরকার ছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট বস্তি উচ্ছেদ করতে পারেনি। বিজেপির বিধানসভার ক্যান্ডিডেট হলো, হলদিয়ায় সব বস্তি উচ্ছেদ হলো। কার লেটারে? কে করেছিল? কে করে এই খোঁচাখুচি? বন্দরে বসে যে হলদিয়ার লোকের কি করে ক্ষতি করতে হয় সেন্ট্রালের দ্বারায়। আজকে আপনি বলুন 107 জন কন্ট্রাক্টর হলদিয়া বন্দরে আছে, তারা সবাই ছোট ছোট পার্টে, কেউ 60 লাখ টাকার কাজ করতো, কেউ 50 লাখ টাকার কাজ করতো।
উনি সব কন্ট্রাক্টরকে নিয়ে সেন্ট্রাল একটা মিনিস্টারের সঙ্গে উনি বিশাল বড় অফিস করেছেন, ওর ভিতরে কী কী করছে আগামী দিনে মানুষ সব জানতে পারবে ধীরে ধীরে। আমরা হলদিয়ার ছেলে, আমরা লিডার নয়, আমরা কোনো দিন এমএলএ আশা করি না, আমরা কোনো কাউন্সিলর আশা করি না। আমরা হলদিয়ার ছেলেরা শাসক দলের এমএলএকে দুবার হারিয়েছি। আমরা হলদিয়ার ছেলেরা, তাতে আমিও দোষী, আপনিও দোষী, আমরা সবাই দোষী। কেন? যে ক্যান্ডিডেট জিতেছে তাকে হলদিয়ার মানুষ ভোট দিয়েছে। আমরা সরকার 2011 সালে জিতেছিল, তারপর থেকে দুটো ট্রাম আমরা সরকারের শাসক দলের এমএলএকে আমরা হারিয়েছি। আমরাই হারিয়েছি, অন্য কেউ হারায়নি, আমরা সবাই মিলে ভোট দিয়েছি। আমাদের এবারের লক্ষ্য আমাদের নিজের স্বার্থে, আমাদের হলদিয়ার লোকেদের স্বার্থে আমরা সঠিকটা বেছে নেবো, আর লোকের সামনে পরিষ্কার করে দেবো যে কে ভুল কে খারাপ। আজকের দিনে আপনি বলুন যে প্রদীপবাবু কি ক্ষতিটা করছে বন্দরের। একটা টেন্ডার ছিল, মানে 100টা কন্ট্রাক্টরের টেন্ডার ছিল, সেটাকে একটা সিঙ্গেল টেন্ডার করে দিয়েছে 166 কোটি টাকার। সেই টেন্ডারটা আজকে কন্ট্রাক্টররা কোনো ক্যান্ডিডেট আছে একটা লোক কাজ পাবে হলদিয়ায়? ওয়েস্ট বেঙ্গলে আছে যে শুধু ম্যান পাওয়ার সাপ্লাইয়ের 165 কোটি টাকা, মানে 165 কোটি টাকা কোথা থেকে একটা ম্যান পাওয়ার ক্যান্ডিডেট বলতে কোনো কন্ট্রাক্ট কাজ থাকবে না, সব চলে যাবে। উনি খুঁজে খুঁজে সব করেছেন। সব কন্ট্রাক্টররাও একরকম হলদিয়ার ভালো মানুষ, সমাজে যারা হলদিয়ার ভালো চায় তারা এবারে সরকারের পক্ষে যাবে, ওনাকে হারাবে, ওনার মুখটা খুলে দিবে। এই যে বস্তির মানুষ, কত বস্তি উচ্ছেদ হয়েছে, এখনও এই সিপিডি আইসির সামনে কিছু বস্তি আছে, শুধু ওটা পোর্টের আন্ডারে আছে, কিন্তু রেল জড়িত আছে বলে ওই বস্তিটাকে তুলতে পারছে না, মানে পারলে ওটাকেও তুলে দিবে। আজকে টাউনশিপে যত বস্তি, যত চিঠি, মানে উনি পোর্টে বসে বসে কোনো কাজ নেই, শুধু চিঠি করা, একটা ব্যবসাদারকে কি করে হ্যারাসমেন্ট করা, মানুষকে কি করে বলছে যে বস্তির ভোট নাকি তৃণমূলের ভোট, ওরা জীবনে বিজেপিকে দেবে না। কেন? ওদের মধ্যে একটা ভয় আছে না? ভয় নেই। তারা জানে যে বস্তির মধ্যে কারেন্ট এসছে, বস্তির মধ্যে জল এসছে, সরকার তাদেরকে ঘর না যতক্ষণ দিতে পারছে, তাদেরকে কিন্তু তারা যেভাবে বস্তিতে থাকতে চাইছে, খালপাড়ে মানে যে কোনো জায়গা দুটো একটা ঘর করে নিয়ে আছে দুটো মানুষ, ঠিক আছে, নন্দীগ্রামের মানুষ। আমাদের নন্দীগ্রাম থেকে এখানে মিনিমাম বস্তিতে ভ্যান চালিয়ে এরকম করে অনেক গরিব, মানে 10,000 বস্তির লোক আছে। 24 পরগনা সাগর থেকে নিলে 5-7 হাজার বস্তির লোক আছে এখানে। তারা টোটো চালায়, কোথায় দোকানে কাজ করে, কোথায় কারখানায় কাজ করে, তারা ঘর ভাড়ায় দেখছে মাসে এখানে 5,000 টাকা ঘর ভাড়া দিতে হবে। তারা একটা কোনো কোরিয়া নিয়ে সরকারি কোনো একটা জায়গায় বা রাস্তার ধারে কোনো ফুটপাতে ঘর করে আছে। এদের টেন্ডেন্সি এরকম থাকতে দেওয়া যাবে না। মানে আমার তো বিজেপির মেন্টালিটি আমি করি না কেন, বিজেপির একটাই মেন্টালিটি যে গরিবকে মারো, সমাজকে সন্ত্রাস করো। আমাদের রামনবমীতে গন্ডগোল হয়, ঈদে গন্ডগোল হয় না, দুর্গাপূজায় গন্ডগোল হয় না, কালী পূজায় গন্ডগোল হয় না, শুধু রামনবমী বলে রাজ্যে গন্ডগোল হয়। তা আমরা ভগবানকে মাথায় তুলে রাখি, পীরকে মাথায় তুলে রাখি, ঠিক আছে, আমি মুসলিম ছেলে, আমি আল্লাহ ভরসা থাকি, কিন্তু মানুষ, মানবিকতা, মানুষের সঙ্গে কিভাবে সম্প্রীতি রেখে নিজেকেও ভালো থাকতে হবে, পাশের বাড়ির লোকটাকেও ভালো রাখতে হবে, সেই চিন্তাভাবনা, যে কালচার পরিবেশ বাংলায় আছে, এই বিজেপি সন্ত্রাসকে কোনোদিনও বাংলার মানুষ মেনে নেবে না। যতই এসআইআর করুক। সবই বুঝলাম, আপনি বিজেপির কথা বলছেন, বিজেপির খারাপ বলছেন, সবটাই ঠিক আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছেন বলে যা মিডিয়াতে যা প্রচার এসছে, আহ, আপনার যে প্রার্থী সেই প্রার্থী, এই প্রশ্ন কি কখনো আপনার দিক থেকে এসছে যে আপনি যে প্রার্থী এখন দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসে, তিনি কি করেছেন, তার ক্যাপাবিলিটি কতটা, তিনি কিভাবে কাজ করতে পারবেন কিনা, এতদিন ধরে ছিলেন, তিনি একটা সময় সিপিএম, একটা সময় বিজেপি, আবার তৃণমূল কংগ্রেস, মানে মানুষের মধ্যেও তো একটা কোথাও একটা তৈরি অবশ্যই হচ্ছে সবাই যে confused থাকে। আবার যদি এখানে জেতার পরে আবার কোনো দলে যাবেন কিনা, এই প্রশ্ন আসছে, বিভিন্ন সমাজ মাধ্যমে মানুষের প্রশ্নগুলো উঠছে। তো এইটা আপনি যে যে প্রার্থীর হয়ে লড়াই করতে নামবেন বা নামছেন, নেমে গেছেন, সেই প্রার্থী কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারবে বলে আপনার মনে হয়? গ্রহণযোগ্য বলার কিছু নেই, তো পরিষ্কার আছে, দুবারের এমএলএ, দুবারের কাউন্সিলর, 20 বছরের এক্সপিরিয়েন্স, আর মানে সব থেকে বড় কথা, উনার 10 বছরের এমএলএ যে এক্সপিরিয়েন্স, 9 বছর 6 মাস বিরোধী জায়গায় কাটিয়েছেন, সরকারের বিরুদ্ধে গেছেন, মানে সরকারের বিরুদ্ধেই থেকেছেন। সরকারের বিরুদ্ধে থাকাতে কি ডেভেলপমেন্ট হয়েছে, যা হয়েছে ওনার স্বার্থে হয়েছে সবাই জানে। আমরা 10 বছর 9 মাসে, মানে 10 বছর, এই 9 বছর 6 মাসে ওনাকে কোনো পূজা উদ্বোধনে দেখতে পাইনি, ওনাকে কোনো গ্রামে আমরা দেখতে পাইনি, বা কোনো অনুষ্ঠানে দেখতে পাই না। হলদিয়ায় কেউ তাকে ডাকেনি, তাই আসেনি। কেন? সে বিরোধী দলও এমএলএ ছিল, মানে বিরোধী দলের এমএলএ ছিল বলে তাই ডাকেনি। বাট আমি বলবো যে হলদিয়ার মানুষ দিদিকে জিতেছিল, ঘরের মেয়েকে জিতিয়েছিল। তার কারণ কি ছিল? যে আমরা আমাদের ঘরের এমএলএটাকে পাশে পাবো। হলদিয়ার মানুষ সেদিনকার কিন্তু ভুল করেনি, আর আজকেও করবে না, তা আমরা প্রমাণ দেবো। দিদি, হলদিয়া পৌরসভায় 6 বছর কোনো বোর্ড নেই আমাদের, আছে কি দাদা? নেই।
বছর এমএলএ ম্যাডামের কাছে মিনিমাম 20 থেকে 25,000 লোক শুধু সার্টিফিকেট আনতে গেছে। যদি 25,000 মানুষ যেয়ে থাকে, আমি দিদিকে প্রশ্ন করেছিলাম যে দিদি তুমি ডিসিশন নিয়েছো ঠিকঠাক আছে তো? বলছে তুই তো জানিস, তুই তো বলছিস, আমাকে বল এই পরিস্থিতি। দিদি আমাদের মনের কথা বলেছে যে আমার কাছে 25,000 লোক এলে আমাকে 20,000 লোক বলেছে যে দিদি কেন বারবার তুমি বিরোধী দলে থাকছো, দিদি সরকারের পক্ষে আসো, সবাই মিলে কাজ করি, উন্নয়ন করো। তারা বলছে দিদি তুমি না এলে এই পৌরসভা ভোটও হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, আমরা তোমাকে পেয়েছি, এই 6 বছর কাউন্সিলর পাইনি, তোমাকে পেয়েছি, আমরা আবেদন করছি দাদা তুমি আসো, দলে আসো। এই যে আবেদন, এই যে মানুষের সারা, তারা কারা? হলদিয়ার যারা ফর্ম নিতে গেছিলো, সার্টিফিকেট নিতে গেছিলো, যাদের পেপারের দরকার ছিল, তারাই দিদিকে কিন্তু ইনসিস্ট করেছে। 6 মাসে বাকি ছিল সরকারের ভোট হতে, 6 মাস আগে উনি জয়েন করেছেন। উনার কি স্বার্থ থাকতে পারে? এটাই স্বার্থ থাকতে পারে যে উনিও জানেন, আপনিও জানি, আমিও জানি যে এবারে বাংলায় সরকার, আবার মা মাটি মানুষের সরকার আসছে। না, সেই স্বার্থর কথা যখন বলছেন, স্বার্থ তো থাকতেই পারে যে টিকিট পাওয়ার ক্ষেত্রে বিজেপির মধ্যে হয়তো কোণঠাসা উনি ছিলেন। বিজেপির জেলা সভাপতি ছিলেন। না, ওনার বক্তব্য, উনি যা ইন্টারভিউ দিয়েছিলেন তাতে শুভেন্দু অধিকারী ওনাকে কোণঠাসা করে রাখছিলেন, এই হ্যাঁ, জায়গাটা সেটা ছিল। তো পলিটিক্যালি সেই আছে। জায়গা থেকে উনি বলেছেন যে আমার মনে হয়েছে যে ওখানে না না থেকে আছে বেরিয়ে তো। আসে। তো সেই জন্য হয়তো টিকিট পাওয়ার জন্য উনি এই দলে আসতে পারেন, সেটাও হতে পারে। কিন্তু আমি রাজনীতির একেবারে শেষ দিকে আসি, অন্য প্রসঙ্গেও আসবো। সেটা হচ্ছে গিয়ে এই হলদিয়া বিধানসভা, প্রত্যেকটা বিধানসভায় কিছু 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 প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু প্রমিনেন্ট নেতা থাকে, যাদের ধরে কর্মকাণ্ডগুলো হয়ে থাকে, রাজনৈতিক কর্মকাণ্ডগুলো, দলীয় বিভিন্ন কাজকর্ম হয়ে থাকে। তো সেই ধরনের বেশ কিছু নেতা এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচারে নামা থেকে বিরত আছেন, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না তাদেরকে। বিভিন্ন নেতা আবার মন্তব্যও করেছেন বিভিন্ন মিডিয়াতে, আমাদের আমাদের চ্যানেলেও মন্তব্য করেছেন কয়েকজন। তো এদেরকে বাদ দিয়ে এই জেতার ক্ষেত্রে বা এই ভোটের লড়াই আপনি কতটা মানে সেই শক্তি তো দিতে পারবেন, যেখানে দাঁড়িয়ে এই নেতা এই ফেসগুলো না থাকার পরেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীর জয়লাভ সুনিশ্চিত করতে পারবেন? না না, এটা ভুল চিন্তা ভাবনা। আমাদের দলের যারা নেতা, আপনি সুধাংশুবাবু বলুন আমাদের সঙ্গেই আছেন, দেবুবাবু বলুন আমাদের সঙ্গেই আছেন, মিলনবাবু বলুন আমাদের সঙ্গে আছে, আইজেলবাবুর সঙ্গে আছে, পল্টুদাও সঙ্গে আছে। কিন্তু কেউ তো প্রচারে নেই। প্রচারে নেই মনে হচ্ছে না, মনে ডানপন্থী দল এইভাবেই প্রকাশ্যে প্রতিবাদ হয়, ঠিক আছে? কেন আমরা জানতে পারি যে আমার লিডারের মনে কষ্ট আছে, আমরা সমস্ত কর্মীরা লিডারদের কাছে যাব, আবেদন করব, আমরা আশাবাদী তারা এইবার সরকারের পক্ষের যে এমএলএ, কার পক্ষে? সরকার পক্ষে। সরকার রাজ্যে আসছে তৃণমূল কংগ্রেস সরকার, তা আমরা চাইবো যে আমাদের সবাইয়ের উন্নয়ন, সবাইয়ের স্বার্থে, আমরা শ্রমিকের স্বার্থে সবাই মিলে এবারে দলের এমএলএকে জিতাবো। আমরা চাইবো যে শাসক দলের এমএলএ আমাদের দিদি হোক, উন্নয়ন হোক। আজকে হলদিয়া বিধানসভায় ট্রেড ইউনিয়নের দায়িত্ব রাজ্য বুঝিয়ে দিয়েছে, যে পুরো সব বিধানসভাকে বাদ দিয়ে বলেছে যে হলদিয়ার ডিসিশন হলদিয়ার বিধায়িকা নেবেন, যিনি ছিলেন বা এবারে দলের ক্যান্ডিডেট। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আগে কিভাবে লোক ঢুকতো, কিভাবে হচ্ছিল লাস্ট 5 বছরে, ঠিক আছে, তার আগে কিভাবে হয়েছে, সবাই হলদিয়ার প্রত্যেকটা নেতা জানে, তাদেরকে বুঝতে হবে যে আমরা কি বলতে যাচ্ছি। তো আগামী দিনে সেই সিস্টেমে আমাদেরকে চলতে হলে, লোকাল ছেলেদেরকে কাজে ঢোকাতে হলে, কাজে লাগাতে হলে, কাজ করাতে হলে, তো আমাদেরকে আমাদের লোকাল লেভেলে যেতে হবে। আমাদের কোনো দলের লিডার মনে দুঃখ আছে বাট বিরোধিতা ওইভাবে করবে না যে ক্যান্ডিডেটকে হারাবে। আমরা 2022 ইলেকশনে, 17 সালের 22 ইলেকশনে, লোকসভা ইলেকশনে আমরা 1,07,000 ভোটে জিতেছি। আমরা পৌরসভা ভোটে 29-0 ক্যান্ডিডেট হয়েছে। আমরা পঞ্চায়েতে অঞ্চল গড়েছি। আমরা এই লোকসভার ইলেকশনে আমরা সবাই সংগঠিতভাবে আমরা 77,000 লিড দিয়েছি। লোকসভা সেন্ট্রাল মোর্চে ভোট হয়েছিল, সিদ্ধার্থ নস্কর বিজেপির ক্যান্ডিডেট হয়েছিল। আমরা সবাই সংগঠিতভাবে আমরা আগামী দিনে খেটেছিলাম। আমরা প্রত্যেকটা কর্মী নেতাদের কাছে আমরা পার্সোনালি যাব, রিকোয়েস্ট করব, সবাইকে আবেদন করব যে দলের ক্যান্ডিডেটকে জিতাতে হবে। দিদি কালকে স্বপনদা ক্যান্ডিডেট ছিল, আজকে উনি প্রয়াত হয়েছেন, কিন্তু এবারে দিদিকে দিয়েছে এসসি ক্যান্ডিডেট। আমাদের তাপসীদি এসসি ক্যান্ডিডেট, মানে আমাদের এর আগে যত লিডার আপনি দেখবেন আমাদের মানে এই বিধানসভায়, সুধাংশু মণ্ডল, দেবু মণ্ডল, মিলন মণ্ডল, তুষার মণ্ডল, তাপসী মণ্ডল, এরা এইভাবে সংগঠনটাকে এত সুন্দর করে যে রেখেছে, এরা আগামী দিনেও তাপসীদিকে নিজের পরিবারের মেয়ে মনে করে মেনে নেবে, ঠিক আছে? এরা একটা আত্মীয়, কি? আর আমরা সেই পরিবারের হলদিয়ার মানুষ, একটা তৃণমূলের সবাই কর্মী সংগঠন যারাই আছে, যারা দুদিনে সিপিএমের যে সন্ত্রাস দেখেছে, সেই কথা ভেবে আগামী দিনে দিদির কথা ভেবে, গভর্নমেন্টের কথা ভেবে, সব কিছু ভেবে আমাদেরকে এমএলএকে জিতাতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য হতে হবে। অভিমান থাকতে পারে,
পরে আমরা 5 বছরে আবার মান অভিমান দেখা হবে, মিলে নেবো। বাট এমএলএ হেরে গেলে আমরা সবাই দলের কাছে আবার খারাপ হয়ে যাব, শত্রু হয়ে যাব। অতএব আমাদেরকে এটা বুঝতে হবে। হলদিয়া শ্রমিকরা আমাকে আসার পরে, আমি তো অনেকভাবে জড়িয়েছিলাম, সবাই একটা কথা বলেছে যে দাদা আমরা দুবার এমএলএকে জিততে দিইনি, তাই আমাদের অনেক ফল্ট আছে। আমরা নিজেরাও স্বীকার করছি যে দলের আমরা এমএলএকে হারিয়েছি। বাট আমরা এবারে সবাই অঙ্গীকারবদ্ধ যে সরকার যার আসছে তার পক্ষেই আমরা ভোট দেবো। আমাদেরটাও কিন্তু সরকার আর আমাদের এমএলএ আলে আমাদেরটাও সবাই বোঝে, আমরাও শান্তিতে কাজ করতে পারি। কেউ চাই না কারখানা বন্ধ হোক, বাট ম্যানেজমেন্টের ভালো ব্যবহার হোক, ঠিক আছে? আমরা একটা পরিবারের মতন থাকি। ওরা গাড়িতে এলে মালিক আর আমরা সাইকেলে ঢুকি বলে শ্রমিক, এটা হওয়া যাবে না। আমরা বলতেই পারি যে তারা তাদেরকে কোম্পানি সেটা দিয়েছে, বাট সম্প্রীতি শ্রমিকের সঙ্গে ম্যানেজমেন্টের একটা যে বন্ধন, যে একটা পরিবেশ, খেলাধুলা, মেলা। আমি যে বলতে পারেন যে দলের কাছে আমি এসেছি, আমি কিছু আবেদন করিনি, আমি করেছি। আমাদের 3টা বড় বড় আবেদন করেছি। আর আমি আশাবাদী আমাদের দিদি জিতলে আমরা সেই আশাগুলো আমরা পূর্ণ করতে পারবো। তার মধ্যে যেন আমার একটা বড় আবেদন ছিল হলদিয়া উৎসব, মানে হলদিয়া মেলা। মানে মেলা তো আর হবে না, হলদিয়া উৎসবই চাইবো আমরা। কেন হলদিয়ার কাছে একটা গর্ব হলদিয়া উৎসব। আমরা জানি যদি দিদি যদি জিতে আমাদের এখানে হলদিয়া উৎসব হবে, এটা কনফার্ম। আসগর আলী আপনার দলের নেতা বলেছে যে 50,000 ভোটেরও বেশি ভোটে হারবে যদি এইভাবে চলে। উনি কিছু বক্তব্য রেখেছেন সাংগঠনিক বিষয়ে। আপনি বলেছেন যেদিন তৃণমূল কংগ্রেসে আবার জয়েন করেন সেদিন বলেছেন যে 14-15 হাজার ভোটে তাপসী মণ্ডল জিতবে। তো শেষ পর্যন্ত এই যে কটা দিন বাকি আছে, আর যে 20-22টা দিন বাকি আছে, এই কদিনের মধ্যে সাংগঠনিক জায়গা তৈরি করে আপনার কি মনে হয় দলীয় প্রার্থী জিতবে? একটা আবেগ তো কাজ করছে, যে ভারতীয় 100% বিজেপির আবেগ একটা কাজ করছে, যে যেভাবে গোটা বাংলা জুড়ে বিভিন্ন রকমভাবে বিজেপির যে আবেগ একটা তৈরি হয়েছে, সেই জায়গাতে থেকে এই হলদিয়া বিধানসভা, সেটা আপনার প্রার্থী কি জিতবে মনে হয়? একদম মানে জিতবে কনফিডেন্স, মানে 100%। এই জন্য বলছি, আমরা রাস্তায় সারাদিনে ঘুরে বেড়াই বাইক নিয়ে, মোড়ে আমরা মানুষের সঙ্গে কথা বলি, মিশি, আমরা যোগাযোগে থাকি। আমাদের ক্যালকুলেশন বলছে 100% জিতবে। কেন? এটা হলদিয়ার ভোট হবে। আপনি 2011 সালে শাসক দলের যখন সরকার হয়েছিল, শিউলিসা আমাদের ক্যান্ডিডেট হয়েছিল, 11,000 ভোটে জিতেছিল। আবার সরকারের যখন পুরো হাওয়া বইছিল 2021-এ, আমাদের এমএলএ 21,000 ভোটে লিড দিয়েছিল। 2016 সালে 24,000 ছিল, আবার 21 সালেও 21,000 ভোট ছিল। এবারের ভোটটাও হলদিয়ার ভোট, হলদিয়া বিধানসভার ভোট। কারা হলদিয়ার ভালো চায়, হলদিয়ার ভোট হলদিয়ার লোকেরা ভালো চায়। তার সঙ্গে সঙ্গে কিছু মানুষ আছে যারা বাইরে থেকে আছে, হলদিয়ায় থাকে, তারা 15 বছর আছে, 10 বছর আছে, তারা জানে যে হলদিয়ায় শান্তি পরিবেশ, ইন্ডাস্ট্রিয়াল শহর, কিভাবে সুস্থ থাকতে হয়। আমরা হলদিয়ার লোকেরা জানি যে আদার স্টেটে, আমাদের আদার্স ইন্ডাস্ট্রিয়াল যে স্টেটগুলো আছে তার সঙ্গে হলদিয়ার কি পার্থক্য। দাদা আমরা সবাই হলদিয়ায় থাকি, আমরা রাত্রে গুলির আওয়াজ শুনি না, আমরা কোথাও হট করে বোমের আওয়াজ শুনি না, আমরা শুনি না হট করে রাস্তায় কোথাও মার্ডার হয়ে গেছে বা কোনো ধরনের এই ধরনের অশান্তি হচ্ছে। হলদিয়ায় ইন্ডাস্ট্রি চলতে হলে বাইরের মানুষকে এসে থাকতে হবে। তারা তাদের ফ্যামিলিকে সেফ জোনে তখনই থাকবে, কাজ করবে যখন তাদের ফ্যামিলির লোকরা ভালো থাকবে। কেন? তারা কাজ করতে আসে, বছর বছর আছে, তারা এখন ভোটার হয়ে গেছে, তারা তো চাইবে যে হলদিয়ায় ভালো পরিবেশ থাকুক। আর ভালো পরিবেশ তারা রেখেছে এতদিন ধরে, আর আশাবাদী এবারেও রাখবে। তারা চায় যে হলদিয়া যেরকমই আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে ভালো পরিবেশ। কোনো অশান্তি চায় না, কোনো মানুষই চায় না। তারা চায় যে উন্নয়নটা হোক, ঠিক আছে? তারা দিদিকে জিতিয়েছিল কেন? তারা জানতো, সবাই জানতো যে দিদি লোকাল এমএলএ, ওনার এক্সপিরিয়েন্স 10 বছর এক্সপিরিয়েন্স। আর বিজেপি যিনি ক্যান্ডিডেট, ওনার নন এক্সপিরিয়েন্স, মানে উনি শুধু লোককে মানে খেতে যায়, রেগে যায় হট করে। এটা তো হওয়া উচিত নয়। উনি বলছেন যে দিদি রেগে যায় না, দিদি রাগে না। দিদি প্রতিবাদ করেছে 9 বছর 6 মাস ধরে, ঠিক আছে? আজকে সে কিন্তু মানুষেরটা বুঝতে পেরেছে যে রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেসে আসছে, তাই দিদি এই সরকারে এসছে। প্রদীপবাবু রেগে যায়, প্রদীপবাবু বসছি উচ্ছেদ করেছে, প্রদীপবাবু সব কন্ট্রাক্টরের পিছনে লেগে থাকে। উনি শুধু ভিজিলেন্সকে চিঠি করবেন, ওনাকে চিঠি করবেন, এই ভয় দেখাবেন। আমাকে বলছেন লুটতে এসছি। আমি বলছি যে আপনাকে হলদিয়ার মানুষ বুঝাবে, তৃণমূল সরকার 15,000 ভোটে তার গভর্নমেন্টের, তার দলের ক্যান্ডিডেট, ঠিক আছে, তাপসী মণ্ডলকে এই জন্য জিতাবে। আপনি ভোটের ক্যালকুলেশন দেখে আসুন, ভোটের সমীক্ষা দেখে আসুন। 24 পরগনার মানুষ যারা আছে, হলদিয়ার 15,000 ভোট আছে। কত? 24 পরগনার লোকেদের এখানে 15 বছর 20 বছর ধরে আছে, তারা 15,000 ভোট আছে। তাদের পুরো ভোটটা আমরা এবারে তৃণমূল কংগ্রেসে পাচ্ছি। আমরা হলদিয়ার শ্রমিকের
80% ভোট আমরা পাচ্ছি, 20% থাকতেই পারে ক্ষোভ। আমরা শ্রমিকের আশাবাদী, আমরা 80% শ্রমিকের ভোট পাবো, আমরা এটা 100% আশাবাদী। আর আমাদের তো যা দিদির যে সরকারের যে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, এই যে যত প্রকল্প আছে তার যে সাফল্য, সেই সাফল্যর উন্নয়নের ভোট হবে। এবারে তৃণমূলের সরকার হবে, তৃণমূলের ক্যান্ডিডেট জিতবে, তাপসী মণ্ডল 15,000 থেকে 10,000 ভোটের মধ্যে জিতবে, এটা 100% গ্যারেন্টি অমিত দা। আমরা আবেগ নিয়ে বলছি না, আমরা ক্যালকুলেশন নিয়ে বলছি। আপনিও হলদিয়ার ছেলে, ভেবে দেখবেন, আর বিজেপির লোকেরা, সাধারণ মানুষরা ভেবে দেখবে যে সরকার কার আসছে। যদি সরকার তৃণমূলের আসে, তাহলে আমাদের সিটটাও সেই সরকারের একটা সিট হিসাবে কাউন্টিংয়ে আসছে। এত সময় ধরে আমরা কথা বললাম শেখ আরমান অর্থাৎ আরমান ভোলার সাথে। তিনি সবাই কেউ বলেন সমাজবিরোধী, কেউ বলেন সমাজসেবী, তিনি ফুটবল ভক্ত এবং বহু মানুষের পাশে দাঁড়ানোর কিন্তু তার একটা ইতিহাস আছে। বিভিন্ন মুমূর্ষু রোগী, তাদের পাশে দাঁড়ানো, শীতের সময় রাস্তায় যে সমস্ত পথচারী আছে তাদের গিয়ে কম্বল দান করা, করোনা অতিমারির সময়েও আমরা যাকে দেখেছি বিভিন্ন সময়ে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে যাওয়া। এই জায়গা থেকে তিনি আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচারে নেমে পড়েছেন এবং শেষমেশ তার যা বক্তব্য আমরা পেলাম তাতে তিনি আত্মবিশ্বাসী, তার প্রার্থী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপসী মণ্ডল তিনি জিতবেন। কিন্তু এখন দেখার সব মিলিয়ে বিজেপি, তৃণমূল এবং সিপিএম তাদের প্রার্থীদের প্রচার, কর্মীদের প্রচার কার্যে অংশগ্রহণ, ভোট কার্যে অংশগ্রহণ, সব কিছুর পরে আগামী 23শে এপ্রিল হলদিয়া বিধানসভার নির্বাচনে সাধারণ মানুষ কার পক্ষে রায় দেন সেটাই এখন দেখার। আপনারা হলদিয়া টাইমস দেখছেন, আপনাদের অভিমত, আপনাদের কমেন্টস আমাদের জানান। আমরা আগামী দিনে আরও বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব এবং অবশ্যই আপনাদের অনুরোধ করব, হলদিয়া টাইমসের ইউটিউবে একটি চ্যানেল রয়েছে, হলদিয়া টাইমস, ফেসবুকেও রয়েছে। আপনারা সাবস্ক্রাইব করুন, ফলো করুন, আমাদের পাশে থাকুন। আমরা আপনাদের নতুন নতুন খবর আরও তুলে ধরবো আপনাদের সামনে এবং আগামী কয়েকদিনের মধ্যেই আমরা সাধারণ মানুষ যারা, প্রবীণ ভোটার যারা, তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব জেলার বিভিন্ন প্রান্ত থেকে। দেখতে থাকুন হলদিয়া টাইমস, সঙ্গে থাকুন হলদিয়া টাইমসের।